পাহাড়ে শান্তি আসবে কি আসবে না নির্ভর করছে হাউ উই ডিল উইথ দ্য চিটং হিল ট্রেকস, কীভাবে ডিল করছে তার উপরে। প্রথম যে কাজটা করা দরকার বা যেটা আমরা রাষ্ট্র হিসাবে করেছি সেটা হলো যে বাংলাদেশ ভূখণ্ডে যত জাতি গোষ্ঠী যাই আছে সবাই বাংলাদেশি, এই দেশের নাগরিক, এবং প্রত্যেকের সম অধিকার আছে এই দেশের যে নাগরিক সুবিধা যা পাওয়ার সেই ভাবে তারা চাবে এবং তাদের অধিকার পূর্ণ করতে হবে। রাষ্ট্র কি এটা করেছে? রাষ্ট্র করার চেষ্টা করেছে। 1972-তে আমরা আমাদের সংবিধান পাওয়ার আগেই কিন্তু আমরা ILO কনভেনশন 107 আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। সংবিধান তখনও হয়নি, কিন্তু তার আগেই। তার মানে হলো 107 কনভেনশন, ILO কনভেনশন 107-এ বলেছে যে ক্ষুদ্র নিগোষ্ঠী জাতি যারা আছে তারাও যেন সমভাবে তাদের অধিকার তারা যেন পায়, সেটাকে সমুন্নত রাখা। এটাই হলো ILO কনভেনশন 107-এর। যদিও পরবর্তী কিছু কিছু ধারা আছে যেটাতে কন্ট্রোভার্সিয়াল, কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রের যে সদিচ্ছা, সেই সদিচ্ছা হলো একই লাইনে, ইন কনজনেন্স উইথ কনভেনশন 107 যেটা বললাম সেটা। তাহলে রাষ্ট্র চায় যে বাংলাদেশ ভূখণ্ডে যত নাগরিক আছে তারা যেন সমভাবে তার অধিকার ব্যবহার করতে পারে বা পায়। 72 সালে যখন মানবেন্দ্র লারমার সাথে শেখ মুজিবুর রহমানের যে আলোচনা হলো, তোরা সবাই বাঙালি হয়ে যায়, দ্যাট ক্যানট বি এইটা কোনো কথাই হইতে পারে না। হাউএভার তারা দে টুক আপ আর্মস এগেনস্ট দ্য স্টেট, রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু আর্মস 1976 সালে তারা নিয়ে নিল। যদিও এর আগে রাষ্ট্রবিরোধী 1947 সালে তারা ভারতের পক্ষে ছিল, 71 সালে পাকিস্তানের পক্ষে ছিল, এবং 76 সালে যে বাংলাদেশের এগেনস্টে তারা অস্ত্র ধারণ করলো, বহু মানুষ মারা গেল। সো 80-র দশকের মধ্য থেকে যখন আর্মি অ্যাক্লিমেটাইজড হয়ে গেল উইথ দ্য CST, খুব দুর্গম একটা জায়গা ছিল, এবং একই সাথে আর্মির দুটো লাইন অফ অপারেশনস ছিল। একটা হলো মিলিটারি লাইন অফ অপারেশনস, যেটা CIO আমরা বলি, কাউন্টার ইনসার্জেন্সি। আরেকটা লাইন অফ অপারেশনস ছিল, সেটাকে বলি পেসিফিকেশন। অর্থাৎ এইখানে যারা অস্ত্র নিয়েছে তারা কিন্তু সবাই মানে উপজাতি সবাই কিন্তু খারাপ নয়, যারা অস্ত্র হাতে নিয়েছে এবং যারা তাদেরকে চালায় এরাই কিন্তু খারাপ, এর সংখ্যা কিন্তু খুব কম। সো মিলিটারি লাইনস অফ অপারেশন হলো ওই পার্টির বিরুদ্ধে যারা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র নিয়েছে এবং এদেরকে যারা চালায়, আর বাকি কিন্তু সাধারণ জনগণ। এই সাধারণ জনগণের সংখ্যা কিন্তু প্রায় 90-95%, 90 থেকে 95 ভাগ। সো 90 থেকে 95 ভাগের লোকজনকে বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী যে কাজগুলো করেছে, তাদের যে বেসিক এমিনিটিস যেটা ছিল বা বেসিক রাইটস যেগুলো ছিল, সেটাকে সমুন্নত রাখার জন্য ইনফ্রাস্ট্রাকচার করেছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, এমন কোনো জিনিস নাই যেটা হয়নি। আগে যেখানে গইমারাত থেকে হেঁটে যেতে হতো, গইমারাত থেকে আজকে আপনি সাজেকে যাচ্ছেন বাই রোড, যেটা কল্পনাই করা যায়নি, কখনোই কল্পনা করা যায়নি। আপনি যে বর্ডার রোড যেগুলো হচ্ছে, ইভেন আমি 2011-12-তে ছিলাম চিরংয়ে, তখন থানচির থেকে একদম লাস্ট টিপে যেতে, যে জায়গাগুলোর নাম বলে লিকরি, পাঞ্ঝেরি, এইগুলো বলে 2 দিন সময় লাগতো, 2 days ফ্রম থানচি। আজকে আপনি গাড়ি দিয়ে চলে যাচ্ছেন সেই সকল জায়গাগুলোতে। এই ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপমেন্ট হয়েছে সরকারের সদিচ্ছায়, যে সরকারই আসুক না কেন, বাংলাদেশ সরকারের সদিচ্ছায়, এবং এই কষ্টগুলো করেছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী। এইখানে বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া অন্য কোনো সিভিল কন্ট্রাক্টর ওখানে কাজ করা ইম্পসিবল, যে দুর্গম জায়গা। এটা সেনাবাহিনীর কাজ, সেনাবাহিনী করেছে। কারণ যে কাজগুলো সাধারণ মানুষ করতে পারবে না, আর্মি ইজ সাপোজ টু বি ট্রেইন টু টেক অন দোজ ওয়ার্কস। সো আমরা কি করলাম, তাদেরকে যে মিলিটারি লাইনস অফ অপারেশনস, অনেক হার্ড লাইনে আমরা চলে গেলাম। তখন তারা বাধ্য হলো টেবিলে বসার জন্য, এবং আলটিমেটলি প্রায় 20-30টার মতো নেগোসিয়েশন হওয়ার পরে 1997-এ
শান্তি চুক্তি হলো। প্রশ্ন করতে পারেন, নাম শান্তি, শান্তি কি এসেছে? শান্তি তো আসেনি। যে শান্তি চুক্তি হয়েছে সেই শান্তি চুক্তি হয়েছে সরকার বনাম একটি দলের। এই দল কি পার্বত্য চট্টগ্রামের যত জাতিগোষ্ঠী আছে, সব জাতিগোষ্ঠী 13টা বাঙালি 14টা, এই জাতিগোষ্ঠীর সবার কি রিপ্রেজেন্টেশন করেছিল? উত্তর ন। কেন বললাম ন? কারণ যদি রিপ্রেজেন্টেশন করে থাকে তাহলে এই যে অবহেলা এবং বঞ্চনা বৈষম্যের শিকার হয়েছে বলেই কিন্তু কুকিচিন তারা আর্মস অস্ত্র নিয়েছে। কুকিচিন, সো এই কুকিচিন অস্ত্র নিয়েছে বিকজ তারা বৈষম্য হয়েছে, তাদের প্রতি বৈষম্য করা হয়েছে। আজকে চাকমার শিক্ষিতের হার হলো 73%, বাংলাদেশের গড় শিক্ষিতের হার হলো 43 to 44। সেইখানে পাহাড়ি বাঙালির শিক্ষিতের হার হলো মাত্র 23%। তাহলে আপনি সমভাবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যারা বসবাস করছে সবাইকে কি একইভাবে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছেন? দ্য উত্তর নো। এস সাচ পাহাড়ের শান্তিটা আসবে তখনই যখন সবাই সমভাবে একটা উন্নয়নের ছোঁয়া পাবে, তখনই কিন্তু এটা আসবে। এর সাথে আরেকটা জটিল বিষয় ইম্পর্টেন্ট, সেটা হলো যে পাহাড়ি যারা আছে, মানে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, তাদের মধ্যে ব্যক্তি স্বার্থ এবং আঞ্চলিক দলের স্বার্থের কাজগুলো সকল সময় সমুন্নত রাখে তারা। কেন তারা ভূমি কমিশনকে কাজ করতে দেয় না? কারণ এইখানে দেখা যাবে যে কোনো কোনো উপজাতি ব্যক্তির অধীনে এখন তারা উপভোগ করছে হয়তোবা 100 একর, 300 একর, 500 একর। যখন ভূমি জরিপটা হয়ে যাবে তখন কিন্তু বের হয়ে যাবে কে কতটুকু জায়গা উপভোগ করছে। তখন ঘাস জমি কতটুকু দখল করে রাখলাম, ফ্রিঞ্জ ল্যান্ড কতটুকু দখল করে রাখলাম অথবা উপভোগ করছি, এই সব জিনিস কিন্তু সারফেস হয়ে যাবে। তাহলে এই আঞ্চলিক রাজনৈতিক দল এবং কিছু কিছু তাদের ব্যক্তিবিশেষ আছে যারা তাদের স্বার্থটা সমুন্নত রাখছে থ্রু দিস অ্যাকশনস অ্যান্ড অ্যাক্টিভিটিস। এই যে বৈষম্য অথবা পাহাড়িরা অত্যাচারিত, এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটাকে যতদিন পর্যন্ত আপনি রেশনাল রাখবেন, অর্থাৎ সমুন্নত জাগ্রত রাখবেন, ততদিন কিন্তু তারা তাদের যে কার্যক্রম, এই কার্যক্রম চালিয়ে যাওয়ার যথার্থতা উপস্থাপন করতে পারবে সাধারণ জনগণের কাছে। সো তারা তখন করে কি, সকল সাধারণ নাগরিককে বলে, লোক তোমার অধিকার আরও বেশি পাওয়ার, তুমি এটা পাচ্ছ না কিন্তু এট দ্য ইন্টেরিয়র মোটিভ হলো যে তার যে চাঁদাবাজি, খুন খারাপি অথবা ডমিনেন্স যেটা আছে, এই সকল ডমিনেন্স কিন্তু এরাই উপভোগ করে। আমার অভিজ্ঞতা, আমি 32 ইয়ার্স চাকরি করেছি সেনাবাহিনীতে, বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন লেভেলে, বিভিন্নভাবে আই ওয়াজ এঙ্গেজ উইথ সিএসটি। আমার অভিজ্ঞতা হলো প্রায় 85 to 90% আপনার সাধারণ নাগরিক যারা আছে, পাহাড়ের উপজাতি যারা আছে, তারা কিন্তু তাদের চাহিদা কিন্তু খুব সাধারণ কি, যে তার যে জমি আছে, জমিতে সে চাষাবাদ করবে, নিশ্চিন্তে নির্বিঘ্নে মার্কেটে যাবে, আবার ওইটা বিক্রি করে সে তার প্রয়োজনীয় জিনিস ক্রয় করে আবার বাসায় আসবে। স্বাস্থ্য, স্কুল যেগুলো আছে, এটার জন্য মিনিমাম একটা চাই। খুব বড় চাহিদা যে তা নয়, কিন্তু এদেরকে এই উস্কানি দিয়ে এই স্বার্থান্বেষী মহল, যেটা বললাম ক্ষুদ্র যেগুলো আছে, এরা করে কি এইটাকে জাগ্রত রাখে যে না, তুমি আরও পাবা, তুমি আরও বেশি বলো তাহলে আরও বেশি পাবে। সো ফলে এক ধরনের চাপ তারা তৈরি করেছে, নিজেদের মধ্যে একটা ডমিনেন্স তৈরি করেছে, এরিয়া অফ ইনফ্লুয়েন্স তৈরি করেছে ডিফারেন্ট আঞ্চলিক রাজনৈতিক দল এবং তাদের আর্মড ক্যাডার, যারা একে অন্যের জায়গাতে ঢুকতে পারে না। তো তাদের যে ইয়ারমার্কড এরিয়া, এই ইয়ারমার্কড এরিয়া যত চাঁদাবাজি হবে, এটা হলো সেই দলের। শান্তি চুক্তির আগে ছিল একটা দল যাদের সশস্ত্র গোষ্ঠী ছিল বা গ্রুপ ছিল। শান্তি চুক্তির পরে এখন হয়েছে 6টা অস্ত্রধারী দল। সো আগের যে পরিমাণ অস্ত্রের প্রয়োজন ছিল তার থেকে এখন অস্ত্রের প্রয়োজন এবং ব্যবহার বেড়েছে 6 times।
আমরা কি করলাম, শান্তি চুক্তির পরে প্রায় 241টা ক্যাম্প আমি সরিয়ে নিয়ে চলে এসেছি। সো 1/3 ক্যাম্প যেটার মাধ্যমে আমরা ডমিনেন্স করতাম, অথবা এই যে সন্ত্রাসীদের জন্য তাদের চলাচল এবং তাদের কার্যক্রমের জন্য এটাকে ডিফিকাল্ট করে রেখেছিলাম, এখন 241টা নিরাপত্তা বাহিনীর ক্যাম্প উড্র হওয়ার পরে একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে গেল। একদিকে 6 গুণ বেড়েছে, আর ওইদিকে নিরাপত্তা বাহিনীর যে ক্যাম্প যেগুলো ছিল সেই ক্যাম্পগুলো 1/3 আপনি কমিয়ে দিলেন। তাহলে কি হলো? তাহলে হলো যে তাদের দৌরাত্ম্য, তাদের আধিপত্য সমস্ত পাহাড়ি এলাকাতে আরও বেড়ে গেল। তাহলে যে সিকিউরিটিটা আমরা এক্সপেক্ট করেছিলাম, সেই সিকিউরিটিটা দেয়ার এই বর্তমান নিরাপত্তা যারা বাহিনী আছে তাদের পক্ষে আরও ডিফিকাল্ট হয়ে গেছে। চেষ্টা করছি কিন্তু ডিফিকাল্ট। আমি নিজে ছিলাম পাঞ্চরির জোন কমান্ডার, এখন সেখানে কোনো আর্মিই নাই, সেখানে একটা বিজিবির একটা ব্যাটালিয়ন হেডকোয়ার্টার শুধুমাত্র। এরকমভাবে অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলো, পাঞ্চরি হলো এমন একটা জায়গা যে জায়গাতে ইন্ডিয়াতে শান্তিবাহিনীর ক্যাম্প থাকতো, সেইখান থেকে সন্তু লারমার সহ সবাই আসতো, এটাকে বলে পুজগং মুখ। এই পুজগং মুখে আলোচনা হতো, সো ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এন্ট্রি ইনটু বাংলাদেশ হয় পাঞ্চরির মাধ্যমে, ওয়ান অফ দ্য। আমি সেখান থেকে আর্মি নিয়ে চলে আসলাম। এই যে দ্বিচারিতা হয়েছে আমি বলবো, অথবা গভর্নমেন্টের খুব সহজ সরল চিন্তা করে সেনাবাহিনী নিয়ে আসা, এইটা আবার নতুন করে চিন্তা করার সময় চলে আসছে। সো ওইখান থেকে এই যে প্রেক্ষাপট যেটা বললাম, এই প্রেক্ষাপট থেকে এখনকার কারেন্ট প্রেক্ষাপটটা বলি, যে আমাদের বর্তমান যে অবস্থা আছে দেশের রাজনৈতিক এবং সিকিউরিটি সিচুয়েশন, সামনে আমাদের ইলেকশন। সো এই ইলেকশনের কারণে পার্শ্ববর্তী দেশ এবং আমাদের প্রিভিয়াস যে রেজিম, তারা কখনো চায় না যে একটা শান্তিপূর্ণ উৎসবমুখর একটা ইলেকশন হয়। তারা চায় যে বাংলাদেশ যেন একটা অশান্ত হয়, উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়, এবং এই উত্তাল পরিস্থিতির সৃষ্টির মাধ্যমে যখন আপনি নির্বাচনটাকে পরিচালনা করবেন, তখন একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন হয়, এইটাই তাদের মূল উদ্দেশ্য। সো আজকে যে ইনসিডেন্ট, যেটা গত 23 তারিখে রাতে যেটা হয়েছে, সেটাতে যে মেয়েটার কথা বলা হচ্ছে যে তাকে সে ধর্ষিত হয়েছে, তার বাসার থেকে আমি যতটুকু শুনেছি, পত্রপত্রিকায় দেখেছি, তার প্রাইভেট টিউটরের বাসা নাকি 30 গজ, এবং 9টা সাড়ে 9টার পরে যখন কল করে তাকে পাওয়া যায়নি, তখন রাত 11টার দিকে বাবা যেয়ে বা আত্মীয় স্বজন যে একটা পার্শ্ববর্তী খেতে তাকে পাওয়া গিয়েছে অচেতন অবস্থায়। তার কথার ভিত্তিতে সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর অন্যান্য যারা, তারা ওই এলাকাকে সার্চ করে একটা সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে। শব্দটা হলো সন্দেহভাজন। এবং আমি যতটুকু শুনেছি যে প্রথম সে বলেছে যে সামশীল, যে সে এই কাজ করেছে, ওই মেয়ের বাবা বলেছে। সো তখন যার বিরুদ্ধে অভিযোগ, ওনার বাবা বললেন যে সে তো এই এলাকায় নাই, সে হলো কাপ্তাইতে, এবং ওই সময় ভিডিও কলে তাকে দেখিয়েছে যে সে কাপ্তাইতে। তখন তার ওই মেয়ে এবং মেয়ের বাবা আবার স্টেটমেন্ট চেঞ্জ করে বলেছে যে না, সে না, তার ছোট ভাই করেছে। এই ছোট ভাই হলো সায়নশীল। এই সায়নশীলকে তখন সন্দেহভাজন হিসেবে পুলিশের কাছে হ্যান্ডওভার করা হয়। তাহলে কি পেলেন, যে একজন অভিযোগের কারণে দ্রুততম সময়ে যে সন্দেহভাজন, সেই সন্দেহভাজন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো। বাংলাদেশের সমতল ল্যান্ডে বলুন তো, এইরকম দ্রুততম সময়ে একটা ধর্ষিত নারীর অভিযোগের প্রেক্ষিতে এইরকম 1-2 ঘন্টার ভেতরে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার, এরকম একটা উদাহরণ বলেন নাই। তখন তাকে 6 দিনের রিমান্ড দেওয়া হলো ইয়েতে করে। তাহলে অবরোধ কেন? এই অবরোধের প্রশ্ন আসছে যদি এর সাথে ডটগুলো মিলান। একটা ডট হলো, কিছুদিন আগে দেখেছেন ত্রিপুরার রাজা প্রদ্যুৎ বর্মন, সে বলেছে ফেনী দখল করে নেওয়া উচিত ছিল 1947, চিটাগং হিলট্র্যাক্স দখল করে নেওয়া উচিত ছিল 1947, এবং এখন সময় এসেছে টু ক্যাপচার অফ দোজ। এখন ডটগুলো মিলান।
আমাদের জানা মতে বা যেটুকু শুনেছি যে এখনও ইপিডিএফ এবং জেএসএসের ক্যাম্প ইন্ডিয়ার ভেতরে আছে। তো যে দেশ আমার ভালো চায় না, যে আমার প্রতিবেশী দেশ, যদিও এটা তার আমাদের হিসাব মতো বা আন্তর্জাতিক হিসাব মতো এটা একটা রং স্ট্র্যাটেজি, আনলেস ইয়োর নেইবার ইজ কনজেনিয়াল, আমার সাথে যদি ভালো সম্পর্ক না হয় আমিও কখনো শান্তিতে থাকতে পারবো না। তো সেই রকম একটা দেশ যে তার প্রতিবেশীর কখনো ভালো চায়নি এবং এখনও তাই একই রকমভাবে চলছে, সেইটা ডটগুলো যখন মিলাবেন তখন দেখবেন যে একটার সাথে আরেকটা ডট মিলে যায় এবং ইপিডিএফের যে এই কার্যক্রম, এই যে অবরোধ এবং অন্যান্য কার্যক্রম, এইটার সাথে মিলে যাবে। টাইমটা দেখেন কখন, টাইম হলো যখন প্রধান উপদেষ্টা দেশে নাই, সেনাবাহিনী প্রধান দেশে নাই এবং সেই সাথে পূজার ছুটি শুরু হয়ে গেছে। তাহলে পূজার ছুটিতে কে খাগড়াছড়িতে বা পার্বত্য অঞ্চলে চলে যায়? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। সো ঢাকা থেকে অথবা অন্যান্য জায়গার থেকে যত ছাত্র ছিল, এই ছাত্ররা কিন্তু পূজার ছুটিতে ফেরত গিয়েছে খাগড়াছড়িতে। তাদেরকেই আগের প্ল্যান অনুযায়ী, পূর্ব পরিকল্পিত প্ল্যান অনুযায়ী এদেরকে দিয়ে এই অবরোধ এবং এই ভাঙচুর বিক্ষোভ এইগুলো করাচ্ছে। কোনো আইনি ভিত্তি নাই, কিন্তু তারা এই অরাজকতা সৃষ্টি করেই যাচ্ছে। যদি এই নারী ধর্ষিত হয়ে থাকে, মানে যে শিশুটা ধর্ষিত হয়েছে যদি হয়ে থাকে, তার অবশ্যই বিচার হওয়া উচিত। যে পারপিট্রেটর তাকে অবশ্যই আইনের আশ্রয় নিতে হবে, তাকে তার যোগ্য শাস্তি অবশ্যই দিতে হবে। এই কথা এমন কেউ নাই যে বলবে না। কিন্তু যে যাকে সন্দেহ করেছে এই মেয়ে, মানে ধর্ষিত যে মেয়েটা যাকে সন্দেহ করেছে, তাকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করে আইনের হাতে দিয়েছে। এবং আমি এটাও শুনেছি যে মেডিকেল টেস্ট করাতে রাজি নয় ওই মেয়েটা। তাহলে যদি ধর্ষিত হয়ে থাকেন, এবং এই মেডিকেল টেস্টটা করবে জয়া চাকমা, একটা লেডি ডক্টর, উপজাতি লেডি ডক্টর। যদি আপনি ধর্ষিত হয়েই থাকেন তাহলে আপনি মেডিকেল টেস্ট কেন রাজি হবেন না? এটা আইন, দেশের আইন, প্রচলিত আইন, যে যদি বিচার করতে হয় এবং আপনি যদি অভিযোগ দায়ের করেন যে আপনি ধর্ষিত হয়েছেন, সেই ক্ষেত্রে আপনাকে মেডিকেল টেস্ট, ডিএনএ টেস্টটা অবশ্যই করতে হবে। এবং করার পরে তখন প্রমাণিত হবে যে আপনি ধর্ষিত হয়েছেন অথবা আপনি নির্যাতিত হয়েছেন, যার মাধ্যমেই হোক, এবং তখন তাকে বিচারের আওতায় আনা যাবে। তাহলে এই যে প্রশ্নগুলো যেগুলো করলাম, এই প্রশ্নের উত্তর অথবা কোনো যৌক্তিক কারণ কি আছে পাহাড় বিক্ষোভ হওয়ার? সাধারণভাবে ন। সো তার মানে হলো যে এই পুরো কার্যক্রমের মধ্যে এক ধরনের ষড়যন্ত্র, যেটাকে আমরা বলছি, অথবা কিছু কিছু স্টেক হোল্ডার্স আছে দেশে এবং বিদেশে, যারা বসে এই কাজগুলো করছে যাতে করে একটা অশান্ত পরিবেশ তৈরি হয় এবং সামনের দিনগুলোতে যেটা আসবে আরও বেশি ইন্টেন্সিফাইড হবে এবং যে নির্বাচন আসবে সেই নির্বাচনটা যেন একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়। তাহলে এই যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতির এগেনস্টে আমাদের কি করণীয়? আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোতে অনেকগুলো সেক্টরস বা লাইনস আছে এবং লাইনগুলো অনুযায়ী আমাদের ব্যবস্থা করতে হবে। লাইন মানে কি? লাইক আমি বলেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশে ইপিডিএফ, জেএসএসের ক্যাম্প আছে। তাহলে এটা একটা ডিপ্লোম্যাটিক, কূটনৈতিকভাবে এটাকে সমাধান করতে হবে। তাহলে যে সকল জায়গায় আপনি তথ্য পেয়েছেন, গোয়েন্দা তথ্য পেয়েছেন যে এই ইন্ডিয়ার ভেতরে এই জায়গাগুলোতে ক্যাম্প আছে, তাহলে আপনি ক্যাম্পগুলোর, আমরা জিআর বলি, লোকেশনগুলোকে আইডেন্টিফাই করেন এবং কূটনৈতিকভাবে ভারতকে জানান যে আমাদের জানা মতে এই জায়গাতে ক্যাম্প আছে। তাদেরকে বলেন যে সেই সকল জায়গায় যেয়ে পরিদর্শন করে আমাদেরকে যেন তথ্য জানায়। আমরাও কিন্তু একই কাজ করেছি। ভারত যখন আমাদেরকে রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছে যে তাদের বিচ্ছিন্নতাবাদী দল আমাদের চিরং হিলট্রেক্সের ভিতরে এসছে, যে সকল জায়গার লোকেশন করে বলেছে সেই সকল জায়গায় আমরা পেট্রোল পাঠিয়েছি এবং নিশ্চিত করেছি যে সেই সকল জায়গায় কোনো প্রকার কোনো বিচ্ছিন্নতাবাদী দল নাই। আপনি কূটনৈতিকভাবে এটা জানান, তাহলে কি হবে? একটা রেকর্ডেড থাকবে যে আপনার ভেতরে এই জায়গাতে আছে। যদি ওই জায়গাতে থেকে থাকে এবং যদি সরে যায়, তারপরেও আপনার একটা
রেকর্ডেড থাকলো যে এই জায়গার যে আপনার সন্ত্রাসী ছিল, এই তথ্যটা আমাদের কাছে কিন্তু আছে। তারাও কিন্তু তখন সাবধান হবে যে তারা যে স্যাংচুয়ারি বা যে সহায়তা সমর্থন যেগুলো দিচ্ছে, এটা করার ক্ষেত্রে আরও সাবধান হতে হবে। নাম্বার 2, যে সিকিউরিটি ভ্যাকিউম, যেটা নিরাপত্তার ভ্যাকিউম যেটা তৈরি হয়েছে, এই সিকিউরিটি ভ্যাকিউমটাকে পূরণ করতে হবে। রিভিজিট করতে হবে আবার শান্তি চুক্তি যেটা হয়েছে, যেটা ইভেন কনস্টিটিউশনালি মানে লিগালি এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে যে সাংঘর্ষিক আমাদের সংবিধানের সাথে। সো লিগালি এই কাজটাও করতে হবে যে শান্তি চুক্তির যে ধারাগুলো ও সাংবিধানিক, সেটাকে লিগালি আপনাকে এটাকে অ্যাড্রেস করতে হবে। যেহেতু পিসিজিএসের সাথে সমস্ত চুক্তি হয়েছে দেশের, বাকি অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে চিটাগং হিল ট্র্যাক্সের মধ্যে, সেই জাতিগোষ্ঠীকে একসাথে আনতে হবে, অনবোর্ড করতে হবে যে আমরা সবাই মিলে আসেন পাহাড়কে একসাথে সমুন্নত করি। আপনাকে অ্যাসেস করতে হবে যে শুধু চাকমাই কি উপরের দিকে উঠবে, বাকি জাতিগোষ্ঠী উপরের দিকে উঠবে না, তাহলে তাদের জন্য কি কি প্রজেক্ট আপনি নিচ্ছেন, সেই কাজগুলো করতে হবে, যাতে মানুষের ভেতরে যে ক্ষোভ তৈরি হওয়ার যে উৎস, এই উৎসগুলোকে আপনাকে বন্ধ করতে হবে। যে বিদেশি এনজিওগুলো এইখানে কাজ করছে, তাদের প্রজেক্টগুলোকে আপনাকে চেক করতে হবে যে তারা যে প্রজেক্টগুলো করছে কার জন্য করছে। এটা কি শুধু চাকমা, নাকি চাকমা, মারমা, শাক, ইভেন বাঙালি প্রত্যেকের জন্য করছে কি করছে না, এই আঙ্গিকগুলোকে আপনাকে দিতে হবে। লাস্ট হলো মিলিটারি অপারেশনস। এই মিলিটারি অপারেশনস হলো দেয়ার ইজ নো ডাউট কোনো শিথিলতা দেখানোর সামান্যতম কোনো উপায় নেই। এইখানে শিথিলতা আপনি যখনই দেখাবেন, তখনই কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। সো মিলিটারি অপারেশনস ইফ নিড বি, যদি মনে হয় যে না আমাদের সিকিউরিটি ভ্যাকিউম আছে, তাহলে যে সকল ক্যাম্প আপনি খালি করেছিলেন, গো টু দ্যাট ক্যাম্প অ্যান্ড ক্যারি আউট দ্য মিলিটারি অপারেশনস। মিলিটারি লাঠি নিয়ে চলার কথা নয়, মিলিটারি মুভস অ্যান্ড ক্যারি আউট অপারেশনস ফর ইফেক্ট। এই ইফেক্টটা হবে তখনই যখন আপনি মিলিটারিলি এটাকে দমন করবেন। অ্যান্ড সাইড বাই সাইড যে স্পেসিফিকেশন প্রোগ্রাম আমরা আগে করতাম, অর্থাৎ সকল সাধারণ জনগণকে এর সাথে সম্পৃক্ত করতাম, এর কার্যক্রমগুলোকে আরও বাড়াতে হবে। অর্থাৎ একটা সমন্বিত পদক্ষেপ, অনেকগুলো পদক্ষেপ বললাম, এই সবগুলো যেন একটা কোঅর্ডিনেটেড ওয়েতে হয়, এবং আমাদের সরকার যেন এইটাকে একটা বড় ধরনের হুমকি হিসাবে যেন বিবেচনা করেন, সেই কাজটাও সরকারের করা উচিত।